চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের প্রতিষ্ঠানকে অর্থাৎ এই টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য আপনার ৩০ বছরের জন্য দেওয়া হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেননা আমরা এই জিনিসগুলোর জন্য উই বিন অ্যাডভোকেটিং ফর ইট ফর এ লং টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা কেন মনে করি যে বিদেশে বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা দেশের, আপনি জানেন যে বন্দর বা যেটাকে আমরা বলি যে যোগাযোগ ব্যবস্থা, রাইট? এই যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তার মধ্যে পোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অর দ্য মেইন ওয়ান। এখন বাংলাদেশের বন্দরগুলো আপনি যদি দেখেন এবং এয়ারপোর্টগুলা চুর, বাটপার, প্রতারক, লুটপাটকারী, অযোগ্য, অপদার্থ সিন্ডিকেট দিয়ে বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের এয়ারপোর্টসগুলাকে মানে অতীতে বিগত ৫৪ বছরের পরই আমরা দেখতেছি যে তারা কুক্ষিগত করে রেখেছেন। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আপনি কোথাও পাবেন না বাংলাদেশ ছাড়া। যে দেশের একটা দেশের মূল মানে অর্থনীতির চালিকা শক্তি যেগুলা, সেই ব্যবস্থাগুলা অদক্ষ, অপদার্থ এবং করাপ্টেড মানুষ দিয়ে, চুর বাটপার দিয়ে আপনার দ্বারা কন্ট্রোল বা আপনার এই আপনার যারা পরিচালিত হচ্ছে। অনেক দিন থেকে আপনারা জানেন যে এয়ারপোর্টের ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া এবং বাংলাদেশ বিমানের লোক যারা, সেগুলো হচ্ছে যেন বিমান পরিচালনায় যারা নিযুক্ত, তারা যেন বিদেশি লোক দ্বারা বাংলাদেশ বিমানকে পরিচালনার দাবি জানিয়ে আসছিলাম আমরা, যেহেতু এটা দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় যে কয়েকটা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দুর্নীতির শিকার, তার মধ্যে বা আপনার লুটপাট হয়, তার মধ্যে একটা হলো আপনার রেল, এয়ারপোর্ট, তারপরে হচ্ছে আপনার আমাদের যেটাকে আমরা বাস টার্মিনালগুলা বা যোগাযোগ ব্যবস্থা, হাইওয়েজগুলা। সো এগুলার এবং বিমান, অবশ্যই বিমান তার মানে অন্যতম একটা। এই জায়গাতে এই সরকার মানে পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নিয়েছেন। অনেক সমালোচনা, যারা সমালোচনা করেন তাদের মানে নিয়ে কথা বলতে আমি আসছি আজকে। সেটা আপনি দেখেন, বিমানবন্দরকে যখন মানে বন্দর টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানি ডিপিডব্লিউকে মতো কোম্পানিকে দেওয়ার জন্য যখন প্রস্তাব উঠলো, তখন মানে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং এক শ্রেণীর কিছু আবাল মানুষ যারা না বুঝে কথা বলেন, তারা উঠলেন কি আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব। ৫৪ বছর ধরে এদের স্বাধীন হয়েছে, কোনো কাজ করা হয় নাই, কোনো জায়গাতে ডিসিপ্লিন আনা হয় নাই, মনে হচ্ছে, এবং চুরি বাটপাড়ি এবং লুটপাট হয়েছে। এটা স্বাধীনতার মানে আপনার এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে মানে যায়, কিন্তু এগুলো বন্ধ হওয়ার প্রক্রিয়া সেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার মানে বিপরীতধর্মী। এই হলো বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদের চরিত্র, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা বলে আসছিলাম এটা যে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এটা কেন সম্ভব হলো? এটা সম্ভব হলো এই যে ইন্টারিম গভর্নমেন্টে কিছু মানুষ যারা বিদেশে লেখাপড়া করা মানুষ, তারা জানেন এগুলা কিভাবে পরিচালিত হয় বিদেশে। এই জন্য আপনাকে শুনলে আশ্চর্য হবেন, ইসরায়েলের মতো দেশের পোর্ট মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে থাকে মানে আরব আমিরাতের মতো কোম্পানি, আপনি দেখেন, এবং ডেনমার্কের মতো কোম্পানি, নরওয়ের মতো দেশের কোম্পানিগুলা। পৃথিবী বিখ্যাত সবচেয়ে ট্রান্সপারেন্ট একটা কোম্পানি দেশ, তার নাম হচ্ছে ডেনমার্ক। সেই ডেনমার্কের এই কোম্পানিকে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে সিমার্কস, যে এইটার কোম্পানিকে দেওয়া হয়েছে এই বন্দর। এটা বাংলাদেশের বন্দরের চেহারা পাল্টে আমূল পরিবর্তন আসবে বন্দর ব্যবস্থাপনায়, অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি বৃদ্ধিতে কতটা মানে এটা হেল্প করবে, এটা অনেকে কল্পনা করতে পারছেন না। বাংলাদেশের অর্থনীতিবিদরা তো অনেকে আপনারা জানেন যে অর্থনীতি একটা আউটলাইন দিতে গেলে তাদের মানে আপনার সারা রাত বই দেখতে হয়, মানে এইগুলো বাংলাদেশের অনেক অর্থনীতিবিদের অবস্থা। সো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এখন আরও কয়েকটা জিনিস এখানে আজকে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে প্রবাসীর পক্ষ থেকে আমি দাবি করতেছি ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আমাদের যে ডাইরেক্ট যে যোগাযোগ আছে সেটাও আমরা বলবো যে আপনারা বাংলাদেশ বিমানের জন্য এমডি বা মানে ম্যানেজমেন্ট বিদেশিদের হাতে তুলে দিন। আপনারা বাংলাদেশের এয়ারপোর্টগুলো, সিলেট, চট্টগ্রাম এবং মানে ঢাকার এয়ারপোর্টের ব্যবস্থাপনা, লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে 5 থেকে 10 বছরের জন্য তুলে দিন। আমূল পরিবর্তন। এট দ্য সেম টাইম বাংলাদেশের কোম্পানিগুলোকে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য দায়িত্ব দিন, তারা যেন এট দ্য সেম টাইম ট্রেন করতে পারে। এইটাই চুক্তি যদি হয় তাহলে দেখবেন পরিবর্তন হচ্ছে। কিন্তু বাংলাদেশের, আমি ঢাকাতে গেছিলাম, আমার কাছে ভিডিও আছে, আমি যা দেখলাম এটা মানে আনবিলিভেবল। উনি বিড়ি খাচ্ছে বসে, কিন্তু আমার লাগেজের জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনি জানেন, আই ওয়াজ অ্যাবাউট টু মিস মাই ফ্লাইট টু বাউন্ড টু সিলেট বিকজ অফ দ্যাট প্রবলেম। আমি তখন একটু মানে কি হয়ে
আপনার সবাইকে নিয়ে তারপরে লাগেজটা আসছে, তারপরে অনেক গুরুত্বপূর্ণ মানুষ যখন যেদিন আমি ঢাকা থেকে পৌঁছলাম আমার সাথে দেখা করতে আসছিলাম, তাদের সাথে দেখা করতে পারিনি। আমার এখনও খুব দুঃখ লাগে, কয়েকজন প্রবাসী গেছিলেন, আমি তো কাউকে বলিনি ঢাকাতে থাকার জন্য, সিলেটে ছিলেন তারা, কিন্তু ঢাকাতে যে যারা ছিলেন তাদের সাথে আমার দেখা হয় নাই। একদম বিশ্বাস করেন, তারা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে তারা গেছিলেন, তাদের সাথে আমার দেখা হয় নাই। এর মধ্যে অন্যতম একজন জাহাঙ্গীর ভাই, উনি জাতীয় পার্টির একজন নেতা, আপনার তাকে উনি কুয়েতে, এটা তো উনি তো বাস্তব সবচেয়ে বড় প্রমাণ উল্লেখযোগ্যের মাঝে। সো আমরা মনে করি যে এটা একটা মানে আমূল পরিবর্তন হওয়া দরকার, এবং এটা হয়েছে, এবং সরকারকে ধন্যবাদ দিই। এটা বিরোধিতা যারা করবেন, না জেনে না বুঝে দেশকে পিছনে নেবার মতো কাজ করবেন না। আর বিদেশি নিয়ে চুলকানি থাকলে, আজকে হামজা আমাদের যে বর্তমানে যে হামজা ফুটবলার হামজা, আপনি আমাকে বলেন এই হামজা যদি মানে বাবা যদি বিদেশে না আসতেন, তাহলে হামজা বাংলাদেশের মতো ফুটবলার হতো। উনি বিদেশে এসেছিলেন বলেই আজকে হামজাকে আমরা পেয়েছি। বাংলাদেশ ফুটবলের চেহারা, অর্থনীতি, আর্থিক সক্ষমতা থেকে শুরু করে বাংলাদেশের ফুটবল টিম বা বাফুফে, যেটা বা ফুফু বুঝছেন, খালি শুনতাম সালাউদ্দিনের গলাভাঙ্গা বক্তব্য আগে শুনতাম আমরা, এই ক্রিমিনাল কালপিট এবং ব্যর্থগুলাকে তারা দিয়েছেন। ভালো ফুটবলার ছিলেন, কিন্তু উনি ফুটবলার মানে ম্যানেজমেন্টে গিয়ে উনি ভালো করতে পারেন নাই। আজকে দেখেন ফুটবলের চেহারা পাল্টে গেছে। আজকে স্পন্সরের লাইন, মানে কোথায় স্পন্সর দিবে তারা, জায়গা নাই। কোম্পানিগুলা বসে আছে, আমাদেরকে একটু স্লট দেন, আমাদের প্রোডাক্টটা আমরা দেখান, আপনারা ব্যবহার করেন, আমরা আপনাকে স্পন্সর করতে চাই, সুযোগ নেই। আগামী 2 বছরের জন্য নাকি কোনো স্পন্সরের স্লটই নাই বাফুফের জন্য। কেন বিলিভ ইট? কিভাবে সম্ভব হলো? শুধুমাত্র কেন সম্ভব হলো? কারণ দক্ষতা অর্জন করলে আপনাকে বিদেশে। সেদিন আমি একটা টক শোতে ছিলাম RTVতে, সেখানে এম এ আজিজ সাংবাদিক, যে উনি বলছিলেন যে প্রবাসীরা এই আসছে, এটা 2-1 দিনের ভিতরে আসবে, আপনারা এটা দেখবেন এই পর্বটা। উনি প্রবাসীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলছিলেন, প্রবাসীদেরকে কোনো ক্রেডিট দিতে চাচ্ছিলেন না, আমি সেটা প্রতিবাদ করেছি। এই আজকের হামজা, আজকের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, আপনি দেখেন উনি এটা চিন্তা করেছেন, বা ডক্টর মাহমুদ ইউনূস, সবাই বিদেশে মানে আবার লেখাপড়া মানে জানা মানুষ। তো এগুলাকে যদি আপনি সম্মান না দেন, কেন কর্মদক্ষতা সারা পৃথিবীটা কোথায় গেছে, আমরা কোথায় গেছি? এখন এগুলাকে সম্মান না দিয়ে যদি এটাকে দেশের পক্ষে কাজে না লাগান, তাহলে কোনোদিনই পরিবর্তন আসবে না। দ্যাট ইজ আবার মাই লেডিস এন্ড জেন্টলম্যান। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, আমি মনে করি যে প্রত্যেকটা কাজে, ইভেন আমাদের রেলওয়েকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে পারলে 10 বছরের জন্য আমূল পরিবর্তন আসবো। কারণ সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে রেলওয়ে, অথচ এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের জন্য আপনার মেথড। সারা পৃথিবীতে, আমেরিকাতে বলেন আর ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, সেটা একইভাবে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমাদের দেশে এটার কোনো উন্নতি নাই। কেন নাই? কারণ এটার দুর্নীতিগ্রস্ত এবং মানুষ মুখ ফিরিয়ে নেয়, যারা যায় বাধ্য হয়ে যায়। এখনও এটা কমফর্টেবল, বাট এটাতে ওই পরিমাণ আমার পরিবর্তন আসে নাই লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো যে বিদেশে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে যে অনৈক্য সৃষ্টি করা, এবং বিদেশে বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে কিন্তু একটা বড় ধরনের খবর আছে, এবং হয়তোবা ভবিষ্যতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি বিদেশে চিরদিনের জন্য বন্ধ হবে। কারণ এটা নিয়ে কথা উঠতেছে, আমেরিকাতে উঠতেছে, এবং মানে ব্রিটেনের মতো জায়গাতেও এটা নিয়ে মারাত্মকভাবে আলোচনা হচ্ছে। আজকে আপনার ব্রিটেনের সবচেয়ে আপনার এই যে রাইট উইং অ্যাক্টিভিস্ট যিনি, টমি রবিনসন, I may not like him. You may agree or may disagree. I mean, with him on many. Like policies or activities. But one thing today he said, and it is being supported. At least I support it. সেটা বলছেন যে উনি আজকে একটা টুইট করেছেন, সেখানে টুইটের ভিতরে বাংলাদেশিরা শেখ হাসিনার রায়ের পরে বাংলাদেশিরা টাওয়ার হ্যামলেটসে মিছিল করেছেন, এইটার ছবি দিয়ে উনি টুইট করেছেন যে এই বিদেশি পলিটিক্সের ক্র্যাপ আপনি আমার দেশে কেন? আপনি যদি রাজনীতি করতেই চান, why don't you go to বাংলাদেশ? দেখেন, আপনি যদি আপনার দেশের রাজনীতি এত ইন্টারেস্টেড আপনি, তাহলে আপনি এখানে কি করেন? আপনি চলে যান আপনার দেশে। এগুলা বিদেশের এইগুলা নিয়ে এসে আমার দেশের রাস্তাঘাটে এবং এগুলা এই বিশৃঙ্খলা করা, এবং এটা আমি 100% সমর্থন করি উনার। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে শুরু হলো, হয়তো ভবিষ্যতে আমি নির্দ্বিধায় আজকে বলতে পারি আপনাদেরকে, যারা আজকে দেখতেছেন, আচ্ছা, যে আগামীতে একটা সময় আসবে বাংলাদেশের যে রাজনীতি সেটা বিদেশে আর হবে না। অলমোস্ট এটা মানে অলরেডি এদেশের মানুষ এবং বাংলাদেশিরা যথেষ্ট পরিমাণ অ্যাংরি, এবং তারা মনে করেন যে এই বাংলাদেশের পলিটিক্যাল যে ক্র্যাপ, এই পয়জন বিদেশে নিয়ে এসে আমাদের কমিউনিটির ভিতরে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এবং এই জায়গাতে আপনার এটা, এবং বাংলাদেশি কমিউনিটিতে যত ধরনের ক্রাইম হয় কোনো না কোনোভাবে আপনার রাজনীতি নির্ভর, এবং যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এঙ্গেজ হয় বা ইনভলভ হয় কোনো না কোনোভাবে আপনার রাজনীতি নির্ভর। এটা আমেরিকাতে ঘটে, আপনি যদি তাদের পরিসংখ্যান দেখেন সেখানে আপনি এটা পাবেন। তো এই জন্যই বলা হচ্ছে যে হয়তোবা আগামীতে বাংলাদেশের এই পলিটিক্সটা, আমি মনে করি এটা চিরতর বন্ধ হওয়া উচিত, অথবা শুধুমাত্র
গড়ের ভিতরে অর্থাৎ 4 দেয়ালের ভিতরে মানে হতে পারে রাস্তাঘাটে কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস বাংলাদেশের মতো না হওয়া উচিত এবং এটা ব্যান করা উচিত। সুতরাং টবি রবিনসন আই থিঙ্ক দিস ইজ দ্য বিগিনিং, এটা ভেরি সিগনিফিকেন্ট এবং সিগনিফিকেন্স আছে এটার, যে যদি এটা উনি পার্সু করেন, এবং আমি মনে করি দিস ইজ দ্য বিগিনিং অ্যান্ড ইটস এ নিউ আপনার এই আচ্ছা ফজা পাগল বলেছে শেখ হাসিনা মামলা টিকবে না। দেখুন আপনি এই কথাটা বারবার কালকেও তুলেছিলেন মনে হয় আমার কাছে। ফজা পাগলাকে আমি গতকালকেও বলেছি, এই লোকটাকে আমি রাজনীতিবিদ মনে করি না। এই লোকটা নতুন প্রজন্মের রাজনীতি নেতৃত্ব দেওয়ার, রাজনীতিবিদ হওয়ার ন্যূনতম যোগ্যতা ওনার নেই, ন্যূনতম যোগ্যতা নেই। এর মানে না যে উনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। শেখ হাসিনার পক্ষে কথা বললেই আপনি যে মানে রাজনীতিবিদ হবে মানে হিসাবে আপনার সব মানে যোগ্যতা হারিয়ে ফেলবেন তা নয়। বিষয়টা কি? বিষয়টা হলো উনারা দেখেন 1971 নিয়ে পড়ে আছে এখনো। আপনি 1971 মুক্তিযুদ্ধ করেছেন, কি করেছেন? আমি থ্যাংক ইউ দেই আপনাকে, মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধ করে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে কি আপনি গলা টিপে হত্যা করতে পারেন? আপনি আমাকে উত্তর দেন। এই রাজনীতিবিদরা আমাদের সাথে বসলে তো মানে এদের কাপড় চোপড় আমি খুলে দেবো। আপনি আমাকে বলেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তান জন্ম দেওয়ার পরে আপনি কি তাকে প্রতিদিন পিটাইতে পারবেন? বলেন। তাকে টর্চার করতে পারবেন? তাকে না খাইয়ে রাখতে পারবেন? তো তখন কি কেউ যদি বলে, আইন যদি বলে যে মানে আপনি কেন করলেন, আপনি বলতে পারবেন যে এটা আমি তাকে জন্ম দিয়েছি? করতে পারবেন? আপনি বলেন আমারে। ব্রিটেন বা আমেরিকাতে মানে আপনার যে আপনার এই যে মানে এই কি বলে এটাকে চাইল্ড বা মাইনর টর্চার, এটা কত মারাত্মক জানেন আপনি? সারা জীবনের জন্য আপনি জেলে যাবেন। আপনি আমাকে বলেন, এই উত্তরটা তাকে জিজ্ঞেস করবেন যে আপনি সন্তান প্রতি বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সো হোয়াট? মুক্তিযুদ্ধ করে একটা জাতি কি হয়েছে? আপনার প্রতিষ্ঠা হয়েছে। এই জাতিকে ধ্বংস করার দায়িত্ব তো আপনাকে মুক্তিযুদ্ধের মানে করেছেন বলে আপনাকে কেউ দেওয়া হয় নাই। সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যেভাবে তাকে স্টার্ভিং করতে মানে স্টার্ভ রাখতে পারে না, এট দ্য সেম টাইম তাকে যেভাবে গলা টিপে হত্যা করতে পারে না, কেউ বলতে পারে না যে আমি তাকে জন্ম দিয়েছি আমার যা ইচ্ছা তাই করবো, তার কোনো অধিকার নেই, টাচ করার অধিকার নেই। ঠিক এভাবে এই মতো বান্ত রাজনীতিবিদদেরকে বুঝাইতে হবে যে এদের স্বাধীন হয়েছে, কিন্তু এদেশের জন্য পরবর্তী সময় আমরা কিছু করে নাই। আপনারা প্রথমেই দেখেন, আপনারা 72-এর সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনারা মানে আরেকটা দেশের মানে প্রপোজ করা, আমাদের প্রতিষ্ঠা করা, সেটা আপনারা আমাদের উপর চাপিয়ে দিলেন। তাও একটা স্বাধীনতা হয়েছে, ভেরি গুড, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু এরপরে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। স্বাধীনতার দোহাই দিয়ে আপনি দেশটাকে এভাবে 22 কোটি বা 21 কোটি মানুষকে জিম্মি করে রাখবেন, এটা হবে না বাংলাদেশে। এটা ভ্রান্ত ধারণার মানুষ। আর পৃথিবীতে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি স্বাধীন করেছি, এই আমেরিকান যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যারা আছে এরা তো নাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা মানে যুক্ত হয়েছিলেন এরা কি এই কথাগুলো বলে না যে আমি যুদ্ধ করেছি, আমি এই দেশের মালিক? কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের বাপ দেখলে মনে হবে এদেশের মালিক তারা, এদেশে আর কোনো কিছু করতে পারবেন না। মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, তাহলে এত বছর পরে এসে এই প্রজন্ম কেন মানে আপনার আইনের শাসনের জন্য যুদ্ধ করতে হয়? 54 বছর চলে গেছে, এটা এনাফ টাইম না? অর্ধ শতাব্দীর উপরে আপনারা ক্ষমতায় আছেন, রাজনীতিতে আছেন, আপনি কখনো আইনের শাসনের জন্য যুদ্ধ করেছেন? কখনো আইনের শাসনের জন্য জেলে গেছেন? না, যান নাই কখনো, কারণ বলেন নাই কখনো। এই দেশটাকে এভাবে কুকৃত করতে মানে করার জন্য আপনারা রেখে দিয়েছিলেন। এগুলো আর হবে না বাংলাদেশে। নতুন প্রজন্ম এই ভ্রান্ত ধারণা, এই ব্যর্থ পয়জনাস এবং ডিসফাংশনাল পলিটিক্সকে সমর্থন করে না। আমরা মনে করি নতুন সময় এসেছে এগুলাকে গোড়ার। এবং এই যে আজকে 2025-এ এসে প্রতিদিন আপনারা কি বলেন? প্রতিদিন আপনারা একই উদাহরণ দেন, 1971 এই হয়েছে, 1971-এ। আচ্ছা ভাই, 54 বছরে কি 71-এর মানে ইতিহাস আর গুণগান শেষ হয় নাই? আপনি বলেন মুক্তিযুদ্ধটাকে এতটা মানে বিকৃত করে উপস্থাপন করেছেন এবং এতটা বিতৃষ্ণার কারণ আপনারা সৃষ্টি করেছেন একটা দেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে, গর্বের জায়গা। এটা আপনারা ডিসকাস্টিং, আপনারা যেটা অবদান দিয়েছিলেন তা কেড়ে নিয়েছেন শুধুমাত্র এটাকে ডিফেস করার জন্য এবং এটাকে নিয়ে ব্যবসা। এই মুক্তিযুদ্ধের মানে যে দল যে যারা আপনারা মুক্তিযুদ্ধ মানে এই দোহাই দিয়ে 14 বংশের জন্য আপনারা লুটপাট করলেন, দেশটাকে কুকৃত করে রাখলেন, এই যে 21 কোটি মানুষকে জিম্মি করে রাখলেন, একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন না। এই প্রশ্নগুলো যদি মুক্তিযুদ্ধকে করি, এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? যে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদম প্রধান বিচারপতিকে লাথি মেরে বের করে দিতে হবে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এগুলো যদি আমরা জিজ্ঞেস করি, এটা তো উত্তর দিতে পারবে না। এজন্য এরা আমাদের সাথে কখনোই কোনো টক শোতে কথা বলে পার পেয়ে যেতে পারবে না। আমরা এদেরকে প্রস্তাব করিয়ে দিব, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। যত বড় মুক্তিযুদ্ধই আপনি হন না কেন, চ্যালেঞ্জ করে বললাম আসেন আমাদের সাথে, এই যুক্তিগুলো আমরা দেখাই। আপনারা তো সারাদিন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন। আচ্ছা, তো এখন এই গেল একটা। সেকেন্ড থিং হলো যে ধরেন আজকে এই সজীব ওয়াজেদ জয় ইন্টারভিউ দিয়েছেন, সেখানে স্কাই নিউজের সাথে। সেই ইন্টারভিউতে উনি বলছেন যে এটা প্রি প্ল্যান্ড অ্যান্ড আপনার বিচার ব্যবস্থা। ওকে, বিচার আমি দুঃখ লাগে আমার, অনেকে দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে না বুঝে বিচার ব্যবস্থার সমালোচনা করেন। হায় হায়, এদেশের কিভাবে পরিবর্তন আসবে? যারা এরা এখন সুশীল, অথচ এরা জানে না মানে কথাটা বলতে। এই জন্য তো আমরা আমাদের সামনে পড়লে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম, মানে তখন তো উত্তর দিতে পারতো না। এটা উত্তর দিতে পারবে না, এদের এই সক্ষমতা নাই। যতই তারা মানে বাগাড়ম্ব করুক না কেন সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের মেইন স্ট্রিমে, আমরা যখন তাদের সাথে বসবো উত্তর নিয়ে যেতে পারবে না। একটা লজিক্যাল উত্তর দিয়ে বুঝাইতে পারবে না, কোনো সুযোগই নাই। আপনি আমাকে বলেনটা মানে এই বিচার ব্যবস্থা নিয়ে কথা উঠছে, রাইট? আচ্ছা, এই বিচার ব্যবস্থার ভুলটা কোন জায়গাতে? উনি কি হত্যা করে নাই?
1400 মানুষকে উনি হত্যা করে নাই? কারা করিয়েছে? মানে কেউ করে নাই। শেখ হাসিনার দায় নাই, পুলিশের দায়। পৃথিবীতে কি এভাবে আইন হয়, এভাবে বিচার হয়? আমরা বলেন আপনি পৃথিবীতে এর আগে যত প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান জেলে গেছে মানুষ হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে, একজন প্রেসিডেন্টকে দেখাইতে পারবেন যারা মানে জেলে গেছে সে নিজে হত্যা করেছে, সে নিজে মানুষকে খুন করেছে? শো মি ওয়ান সিঙ্গেল এভিডেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি আমার বলেন পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধের থেকে শুরু করে যাদের বিচার হয়েছে এখন পর্যন্ত একজনকে দেখাইতে পারবেন যে তারা নিজেরা কোনো ব্যক্তিকে হত্যা করেছে? তারা রাষ্ট্রপ্রধানের জেলে যায় কেন? দুর্নীতি আর এই যে দুইটা জিনিস, মানবতা বিরোধী অপরাধ যারা গেছে, একজন মানুষ কি কখনো কোনো জনগণকে নিজাতে মানে হত্যা করেছে? তাহলে জেলে গেল কেন? এই প্রশ্নের উত্তরটা তো দিতে হবে, তাই তো? না দিতে এটা নিয়ে কথা বলা যাবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। যে এগুলো নিয়ে সারাদিন এগুলো পড়ে থাকবে। এবং আমি দুঃখ লাগে, একটু আগে দেখলাম নাগরিক টিভিতে আমাদের টিটু ভাইরা তারাও আলোচনা করতেছেন বিচারে হয়েছে না বুঝে, কমপ্লিটলি ইমোশনাল হয়ে কথাবার্তা বলছেন। আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি সরি যে মানে ওনাদেরকে এই মানুষগুলোকে আমরা দেখি। সবচেয়ে বড় জিনিস হলো আপনি বলবেন যে অতি দ্রুত হয়েছে, তো বিচার কত বছর মানে থাকতে হবে? এই যে 2400 মানুষকে উনি হত্যা করলেন, জাতিসংঘ বলছে 1400 মানুষকে, ওয়ার্ল্ড ডকুমেন্টেড। এটার বিচার হবে না? এইটার বিচার কেউ করতে পারবে না। আপনি সুশীল হয়ে বলবেন এই বিচার এই হয়েছে, দ্রুত গতিতে হয়েছে, প্রি প্ল্যান। হোয়াট ইজ দিস? আপনি মানুষ হত্যা করবেন, দেশকে লুটপাট করবেন, বিচার হবে বলবেন পলিটিক্যালি মোটিভেটেড। এইটা 54 বছর স্বাধীনতার পরে আর কত, লেডিস এন্ড জেন্টলম্যান? হাউ লং উই শুড টলারেট দ্যাট? উই আর সিক অফ ইট। মানে আপনারা দুর্নীতি করবেন, লুটপাট করবেন, ধ্বংস করবেন, গণতন্ত্রহীনতা করবেন, ভোট চুরি করবেন, দললেই বলবেন পলিটিক্যালি মোটিভেটেড। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে সংগঠিত হয়েছে, যারা আছেন এদেরকে বলে নাকি সাবস্ক্রাইব করতে বলবেন না, নোটিফিকেশন দিয়ে রাখতে বলবেন না, এটা আমার অনুরোধ। একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় ওই জায়গাতে ইন্টারভিউতে স্বীকার করেছেন যে লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে। দেখুন, লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে এটা বলছেন সজীব ওয়াজেদ জয়। আমার কাছে ইন্টারভিউটা আছে, আমি কালকে বাজাবো আপনাদেরকে। উনি বলছেন যে এটা ইউজ করা হয়েছে এটাতে। এর প্রশ্ন হলো কিন্তু ওনার মা ইউজ করেন নাই। স্বীকার করেছেন ইউজ করা হয়েছে কিন্তু মা ইউজ করে নাই। তারা বলছে প্রথমে ইউজ করা হয় নাই। দেখেন, প্রথমে বলছে যে ইউজ করা হয় না, কিন্তু সজীব ওয়াজেদ জয় আজকে প্রথম উনি স্বীকার করলেন মানে আপনার এই আপনার যে আপরাইজিং, জুলাই আপরাইজিং এ লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রেফারেন্স, লেডিস এন্ড রাজনীতি করা হোক। অ্যাবসলুটলি হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো আমরা, এটা বানাতে পারবেন না কখনো। কারণ আজকে খবরে দেখলাম আওয়ামী লীগ নতুন নেতৃত্ব খুঁজছে। আজকে আপনার সাবেক স্পিকার শিরিন শারমিন, তারপরে আপনার সোহেল তাজ, সম্ভবত সাবের হোসেন চৌধুরী, আইবি রহমান, এদেরকে অন্তত এই তিনজনকে, 2জন মহিলা এবং সাবের হোসেন চৌধুরী, এই তিনজনকে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আসার আহ্বান, এবং এটা নিয়ে আজকে দেখলাম একটু আগে, এবং এটাই হওয়া উচিত ছিল অনেক আগে। এই জন্য আমি বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের কোনো পথ বের করা যায় কিনা, বের করে তাদেরকে বাংলাদেশে এদের টোটালি বাদ দিয়ে, শেখ হাসিনা যতই উনি বলেন না কেন, উনি জানেন তার ক্যারিয়ার ইজ ওভার। উনি জানেন যে এটা, এবং এইটাতে আপনাকে একটা সত্য কথা বলি, আজকে যারা এখানে আছেন আপনারা কি জানেন যারা সারা পৃথিবীর মানুষ এইটাতে মানে একমত যে মানুষ হত্যা করেছেন শেখ হাসিনা। বিচারিক প্রক্রিয়াটা দ্রুত হলো কি স্লো হলো এটা নিয়ে কথা বলছে অনেকে, তাইলে এইটা কিন্তু মূল জায়গা। এবং আপনি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানেন কিনা আপনারা, আজকে এটা আসলে এই ক্লিপটা নিয়ে লাইভটা করা উচিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে শুনলে খুশি হবেন। স্কাই নিউজে আজকে বলছে, আপনি দেখেন গতকালকে আমি যেটা নিয়ে কথা বলছিলাম, এটা আজকে স্কাই নিউজ কথা বলেছে কি সেটা বলছে যে UN হিউম্যান রাইটস কাউন্সিল বলছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট জাস্টিস অফ ভার্ডিক্ট ফর দ্য পিপল অফ বাংলাদেশ ওর দ্য ভিকটিমস। এই কথাটা মানে ওটা প্রশংসা করেছে, এবং এটাকে ভুল উদ্ধৃতি দিয়ে অনেক মানুষ, আমি জানি না আপনারা যদি ইংরেজি জ্ঞান না থাকে কেন এটাকে ট্রান্সলেট করতে যান। আমি প্রথম বলেছি যে দিস ইজ দে আর প্রেজিং ইট, রাইট? দিস ইজ আমি যদি বলি যে এটা একটা মানে এটা তারা রেকটিফাইড দিস, তারা বলছে এটা, এবং এটা বলছে ও মানে UNHRC কি বলছে, ও এটা তারা বিরুদ্ধে, কোথায় বিরুদ্ধচারণ করলো? ইংরেজি যদি না জানেন, ইংরেজি ট্রান্সলেট করেন গুগল ট্রান্সলেটর থেকে, কিন্তু মিথ্যা তথ্য দেন কেন আপনারা? তারা প্রশংসা করেছে, আমাদেরকে এগুলো শেখাইতে হবে, মানে মিডিয়ার ভাষা আর ওই যে বিভিন্ন অর্গানাইজেশনাল স্টেটমেন্টের ইংরেজি ল্যাঙ্গুয়েজের মানে ভাষাকে আমাদেরকে শেখাইতে হবে, অন্য জায়গাতে শেখাবেন, আমাদেরকে শেখাবেন না। আমি যেগুলো বলেছিলাম স্কাই নিউজ সেটাই বলেছে। আমি আপনাদেরকে আগামীকালকে যদি আপনাদের সময় থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ বি উইথ মি, মেক শিওর ইউ ওয়াচ মাই লাইভ টুমরো। ক্লিপটা বাজাবো এবং শোনাবো। তারা বলছে, এবং সজীব ওয়াজেদ এই স্কাই নিউজ ইন্টারভিউটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি বলেছেন, প্রশংসা করেছে, ইনফ্যাক্ট তার প্রশংসা করেছে, তারা ডেথ পেনাল্টি অপোজ করেছে, দে অপোজড ডেথ পেনাল্টি। ওয়াই? বিকজ দে নেভার
supported death penalty anywhere in this planet, ladies and gentlemen. So that was exactly they did it. So এটা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে এবং ওই যে একটা বার আছে মাসুদ কামাল প্রতিদিন এসে বলে শেখ হাসিনা এই করেছেন, শেখ হাসিনা এই করেছেন, বলে কি এটা একটা গুরুত্বপূর্ণ একটা দিন খেয়াল করবেন মাসুদ কামালকে নিয়ে। যারা মাসুদ কামালকে দেখেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলেন। দেখেন গতকালকে কি বলেছে শুনেন, বলছে এত বড় একটা ঘটনা করছে, এটা তো সবাই স্বীকৃত জানে, কিন্তু বিচারটা হয়েছে এটা তো, কিন্তু এটা দেখবেন এটা কি বলছে হিউম্যান রাইটস কাউন্সিল, কি বলেছে হিউম্যান রাইটস কাউন্সিল, কি বলেছে এই গডদম কি বলেছে হিউম্যান রাইটস কাউন্সিল কি বলেছে? তোমার ইংরেজি মানে মানে এলিমেন্টারি লেভেলের ইংরেজি আমরা জানি না সেটা, তোমার যে খালেদ ভাই মহিউদ্দিন ভাইয়ের তুমি যে বন্ধু এই ক্ষেত্রে আমরা জানি না সেটা, বেয়াদব কোথাকার। সব কিছুতে আপনি দেখেন কি ইন্টেনশনালি এবং নাইসলি ম্যানিপুলেট করে। ও মানে বলেছে কি জানেন না, কোন হয়েছে কিন্তু কিন্তু যিনি মানে যে শাস্তিটা তাকে দেওয়া হয়েছে, এটা যে প্রক্রিয়া দেওয়া হয়েছে আমি এটা বিরোধিতা করি। এর মানে কি জানেন, ইনফ্যাক্ট সে হাসিনার পক্ষের লোক, শেখ হাসিনাকে এখানে সে রেপ্রেজেন্ট করে। একে বুঝবেন, এরা কিন্তু দূর্ত মাথার মানে খুব মারাত্মক দূর্ত ধরনের বাটপার কিন্তু সাংবাদিক জগতের। মনে রাখবেন, এরা জীবনে সুশাসন স্বৈরাচার শব্দটা উল্লেখ করতে পারে না এই বিগত সরকার পতনের এক সপ্তাহ আগেও, কখনো না। এদের মুখ দিয়ে এটা বের হয় নাই, এখন এটা সুশীল, সব জায়গায় যায়। কেন যায় কেন নেই তারা আমরা জানি না, কিন্তু তারা যায়। তাই তো যেহেতু সাংবাদিক নাম দিয়ে দিছে, সে যায় গিয়ে আলোচনা করে। কি যে আলোচনা করে আজ পর্যন্ত আমি সেটাই বুঝলাম না। গোলাভাঙ্গা সুরে ওই একই বক্তব্য সে বারবার দেয়, এবং এখানে সত্যিকার অর্থে কোনো এলিমেন্টস ফ্যাক্টস বা ফ্যাকচুয়াল বা গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। অনেস্টলি স্পিকিং, আই মিন বিশ্বাস করেন I'm so it's like a shame for our nation that these people are journalists and we think they're the number one journalists in Bangladesh. It's a shame for our country. You know what I mean? They're not journalists, even though they cannot be a servant of journalists, to be honest. The way they portray everything on social media, they're against. We believe in democracy, rule of law. Even a victim or a murderer should go through the due diligence process of the judicial system. But we have to understand that বাংলাদেশে এখন তারপরে তাজুল ইসলামকে নিয়ে কথাবার্তা বললো, তারপরে দেখলাম বিচারিক প্রক্রিয়ায় মানে বিচার যাই করতে পারেন করবেন, কিন্তু মনে রাখবেন বিচার যেটা হয়ে গেছে ইট ইজ ওভার। শেখ হাসিনা পৃথিবীর কোনো দেশে আর রাজনীতিবিদ হিসাবে গণ্য হবেন না, উনি একজন মার্ডারার হিসাবে হবেন। 1 মাস পরেই উনি যখন আসবেন না অ্যাপিল করতে, 30 দিনের পরেই তারপরে ইন্টারপোল মানে আপনার সামন অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে ডাকা হবে, এরপরে এখানে শেষ। এবং একটা জিনিস কি সবচেয়ে সত্য যে জিনিসটা আমি আপনাদেরকে আজকে বলি, আমি দেখলাম আমার একটা I promised to you, ladies and gentlemen, to bring all these newspapers and I mean honestly speaking the foreign media, particularly American or the British media, to discuss based on their findings. So I mean I failed to do that because of my timing. So এটা দেখানো উচিত কারা কি বলেছে, মানে বিদেশি মিডিয়া পার্টিকুলারলি আমেরিকান CNN বলেন, নিউ ইয়র্ক টাইমস ডেইলি পোস্ট, এবং এই যে একটা নিউ ইয়র্ক আপনার পোস্ট, তারাও সেটা পোস্ট করেছে বিউটিফুলি। তারা যা ফ্যাক্টস তারাই সেটা তুলে ধরেছে। তারপর কি বলেন এগুলো, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে আপনারা যে সমালোচনা করেন, কি সমালোচনা করেন এগুলো আপনারা, মানে সমালোচনা করলেই, এবং দেখেন কি সুকৌশলে বলে একটা লোক এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে মানে আপনার ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স করে রাখলো, আপনার লুটপাট করলো, মানে যে লুটেড দি এন্টায়ার ট্রেজারি, লেডিস এন্ড জেন্টলম্যান, সেই লোককে আপনারা এসে তাকে প্রেজ করেন, বলেন কি বিচারিক প্রক্রিয়া। আচ্ছা কি বিচারিক প্রক্রিয়া, মানে এখানে অসম্পূর্ণ থাকে। উনি যে বলছে যে উনি মানুষ হত্যার সাথে সরাসরি উনি মানে নির্দেশ দিয়েছেন, মানুষ হত্যাকাণ্ড হয়েছে, এটা কি মিথ্যা কিনা আমরা বলেন? তাহলে একটা যুক্তি দেখান, কিসের যুক্তি দেখান আপনারা? মানে এগুলা কবে সারবেন? এই দেশটা গড়তে গেলে কিছু মানুষকে দাঁড়াতে হবে সত্য এবং ন্যায়সঙ্গতভাবে। এই যে আনারি সাংবাদিক, গার্বেজ টাইপের, এদেরকে সাংবাদিক বলাটাও সাংবাদিক শব্দের সাথে বড়ই বেমানান এবং খুবই অপমানজনক, বা এ পার্সোনাল ইনসাল্ট টু দ্য জার্নালিজম, টু বি অনেস্ট। যেটা আমি মনে করি, মানে মনে প্রাণে বিশ্বাস করি লেডিস ভাই, প্রত্যেকটা কথা সত্যি। আর মুখে পেয়েছেন আচ্ছা, এম্বাসি লোকগুলো খুবই স্বৈরশাসক এবং আমাদের সাধারণ প্রবাসীদেরকে কোনো পাত্তাই দেয় না। পাত্তা দিবেন, ওনারা পাত্তা দিবেন। আমি আপনাদেরকে বলি পাত্তা দিতে বাধ্য, আপনারা চ্যালেঞ্জ করবেন। আর আমি আবার গতকালকে বলছিলাম, যদি কোনো অফিসার আটকে রাখে আপনাদেরকে, এটা এই দিন শেষ। পরিবর্তন হচ্ছে, যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে মেন্টালিটির এবং সাইকোলজির, এবং আমরা চাই আর যেন শেখ হাসিনা স্টাইলে কোনো পরিবর্তন আসে। এই যে দেখেন আপনি একজন প্রবাসী, আপনি বলেন তারা তো 17 বছর থাকলো। আচ্ছা আপনারা কি একটা পাসপোর্ট পাওয়ার ব্যবস্থাপনাটা আশা করতে পারেন না? কেন পারলেন না আপনারা এখন পর্যন্ত? আপনি বলেন আপনারা যে আইসাই যে এখানে এই মাসুম আইসে রাজাকার আইসে এই তারপরে আপনি বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম, আপনি বলবেন যে এই আওয়ামী, রাজাকার, শিবির, বিএনপি, জামাত, এগুলো বলেন আপনারা। আচ্ছা আমাকে বলেন তো, আমি প্রবাসী যারা আছেন এখন এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, লাইভ দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা একটা মানে নাগরিক হিসাবে একটা পাসপোর্ট উইদাউট এনি কাইন্ড অফ ডিফিকাল্টিস পাওয়ার অধিকারটা এখন পর্যন্ত কেন রাখলেন না? আপনারা আমার বলেন, কেন রাখলেন না? আমার বলেন আপনারা কেন হইল না?
আচ্ছা এখন আপনারা দেখবেন শুনতে পারবেন একজনে কল করেছিল ইম্পর্টেন্ট আমার অফিসিয়াল। আচ্ছা এখন আপনারা দেখবেন শুনতে পারবেন একজনে কল করেছিল ইম্পর্টেন্ট আমার অফিসিয়াল কল। আচ্ছা শুনেন, আপনারা আমাকে বলেন তো, প্রবাসীরা যারা আছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা যে আমার কথাগুলা ধরেন আপনারা মনে করলেন যে না আমি এই কথাটা নিব না, আচ্ছা নিয়েন না, কিন্তু ভাই আপনারা 54 বছর হয়েছে দেশের স্বাধীনতার, এই কথাগুলা কি আমি মিথ্যা বলছি? আজকে এই সরকার একটানা 17 বছর ক্ষমতায় ছিল, একটা পাসপোর্ট ব্যবস্থাপনা তারা করতে পারলো না। কেন করতে পারলো না? আমাদের কি টাকার অভাব ছিল? জনসংখ্যার অভাব ছিল? কিসের অভাব ছিল? শুধুমাত্র ছিল ম্যানেজমেন্ট আর সততার অভাব আর ইচ্ছার অভাব। এদেরকে নিয়ে প্রবাসীরা কথা বলে, এদের পক্ষে যখন কথা বলে এই ব্যবস্থার, আমি খুব লজ্জিত হই, এবং আপনি নিজেও লজ্জা পাওয়া উচিত আপনার মানুষ হিসাবে। এটা আমি আপনাদেরকে বলছি যে আপনি দেখেন আজকে আপনি বলতে পারেন না একটা এয়ারপোর্ট ব্যবস্থাপনা, এই সরকার একটা না 17 বছর ক্ষমতায় ছিল, স্বাধীনতার 54 বছর, আজকে একটা এয়ারপোর্ট ব্যবস্থাপনা ঠিক করতে পারলো না। এদের দিয়ে আপনারা এদেরকে নিয়ে গর্ব করেন? আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, এদেরকে দিয়ে করবেন, এই রাজনৈতিক ব্যবস্থা নিয়ে গর্ব করেন? আপনি লজ্জা লাগে না? বিবেক নাই? একবারও কি মাথায় আসে না যে এগুলা কি দেখি আমি? আপনি যখন সৌদি আরবে নামেন গিয়া, আপনি যখন কুয়েতে নামেন, আপনি যখন ইউরোপে নামেন, আপনি যখন আমেরিকাতে নামেন, দেখেন না সিস্টেম? দেখেন না দুবাই কিভাবে করলো? আচ্ছা দুবাইয়ের মতো মেসিভ এয়ারপোর্ট আমাদের মানে হয়তো বা হবে না, আপনারা অ্যাটলিস্ট মানে মিনিমাম লেভেলের একটা এয়ারপোর্ট ব্যবস্থা না পাওয়ার আশা কেন করতে পারলেন না? আপনারা কেন পেলেন না? মানে কেন পেলেন না জানেন? যারা করবে এদের ইচ্ছা নাই, আর এরা ম্যানেজমেন্ট রাজনীতিবিদদের জাত না, শুধুমাত্র কয়েকটা ছাগল রাজনীতির নামে বিভিন্নভাবে ক্ষমতায় যেতে চায়, গিয়ে দেশটাকে কুক্ষিত করে লুটপাট করে। যে ব্যবস্থাপনা আপনি দেখেন মানে চলছে এখনো, একটা মাংকি, গতকালকে বলছি, ভালো বংশের একটা কুত্তা যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতেন তার চেয়ে ভালো উন্নতি হতো। ইট ইস পসিবল 100%। মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক দু একটা প্রতিষ্ঠান বা বিল্ডিং তৈরি হলেই উন্নতি হয় না, উন্নতি ও সিস্টেমের উন্নতি। আমি বারবার প্রতিদিন আপনাদের সামনে এই কথাটা তুলে ধরি। মামদানি কিভাবে নিউ ইয়র্কের মেয়র হলো? ওয়াই? বিকজ অফ দ্য সিস্টেম, নট বিকজ হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান, বিকজ অফ the best system, democratic system on this planet existing in the United States. That's why. It's not because, you know what I mean, Mamdani, he's a superior guy. No. এটা মামদানি তার ভারতে মানে he cannot be a mayor even in India. No way. That's how it is. He can in a city like New York. This is an unprecedented আপনার news or unprecedented moment, not for Mamdani, for the democratic process and people who believes in democracy. That's what it is, ladies and gentlemen. So এটা গেল একটা জিনিস। আপনি বলছেন আপনার মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হলে ভালো হয়? আমি সবসময় বলি আমার 5টা প্রতিষ্ঠানের রিফর্মস যারা করতে পারবেন আমি তাদেরকে ভোটের পক্ষে। নাম্বার 1, judiciary. You got to separate judiciary from executive power, and you have to promise in your manifesto before even election that you would do that within 90 days of the election. After election 90 days এর ভিতরে you'll complete this entire process. Second thing, election commission হবে আমেরিকান স্টাইল ওর ব্রিটিশ স্টাইল, পৃথিবীতে সবচেয়ে যেন যে কেউ চাইলেও এটাকে ম্যানিপুলেট করতে পারবে না। আপনার পুলিশ কমিশন, জুডিশিয়াল কমিশন এবং আপনার এন্টি কারাপশন ব্যুরো হবে সবচেয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট, এবং এটার চাকরি এত সহজে খাইতে পারবে না। এই প্রপোজগুলো আসছিল জুলাই সনদে এবং গণভোটে, এগুলোই আমরা বাস্তবায়ন চাই। এর বাহিরে কেউ যদি বলে আমি ব্রিজ করব আর আমি কালভার্ট করব আর আমার স্কুলের বিল্ডিং বানিয়ে দেবে ফর এক্সাম্পল, আর বলবে কি আমি ট্রেন সার্ভিস চালু করব, বাস সার্ভিস, বাস স্ট্যান্ড চালু করব, দ্যাট শুড নট বি দি রিজন ওয়াই ইউ শুড ভোট ফর সামওয়ান এলস। আমি আপনাদেরকে বলছি, কেউ যদি বলে আপনার এরিয়াতে ওই যে হামুকুন আর বেতাপুর আর আপনার আশকান্দি থেকে নবীগঞ্জ, এটা আমার এলাকার কথা বলছি, আপনার ওই যে হাওড়ের মধ্য দিয়ে রাস্তা যাবে, সেই রাস্তা ঠিক করে দেবো, আমাকে এমপি বানিয়ে দেন, দিস গাই শুড নট বি ইউর এমপি, বিকজ দিস ইজ নট ইভেন হিজ জব, প্রপার জব। His job is whether when I go to police, do I have to pay money, extra money to get our service? When I go to assailant, do I have to, pay extra to get my service that I deserve, right? Or I have the right. When I go to UNO or TNO, whatever, আমি কি আমার টিএনও কি আমার কথা শুনে কি সার্ভিস দেয় অ্যাকর্ডিংলি? এটাই যদি কেউ নিশ্চিত করতে পারে, আমার ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার হবেন, এই চেয়ারম্যান হবেন, উনি যে পরিমাণ আপনার এই জিনিস আসবে, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আসবে, এইটা কি মানে এমপি তদারকি করতেছে কিনা টিএনও, যে এখানে মানে আপনার এই 1 কোটি টাকার কাজ 10 লাখ টাকা দিয়ে করে আপনার 90 লক্ষ টাকা মেরে দেয়, এই ব্যবস্থার মানে যে বন্ধ করবে কিনা আপনাকে এটা বুঝতে হবে আপনাকে। এবং আমার টিএনওতে ধরেন মানে কি ভাতা আসছে, বয়স্ক ভাতা আসছে, এটা কি স্বজন প্রীতির মাধ্যমে বয়স্ক ভাতা প্রদান করা হয় কিনা, নাকি আমাকে ভোট দিছে আব্দুল করিমের বাপ, তার বাবাকে আমাকে দিতে হবে, এভাবে নির্ধারিত হয় কিনা, নাকি অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল এভাবে হয়? এই সুশাসন যদি নিশ্চিত করতে পারেন,
এই ব্যক্তিকে ভোট দিবেন। আর যদি মনে হয় আমার দলীয় লোক, আমার ইউনিয়ন পরিষদ সভাপতি লিস্ট দিছে, আমি তাকে দিবে, কারণ এটা তার বাপের টাকা না, মানে আপনার এমপি, এটা হচ্ছে রাষ্ট্রীয় মানি। এটা অ্যাকর্ডিং টু দ্য সিটিজেন, ডাজন্ট ম্যাটার হে আওয়ামী লীগ, ডাজন্ট ম্যাটার হে বিএনপি, ডাজন্ট ম্যাটার হে হিন্দু, ডাজন্ট ম্যাটার হে মুসলিম, ডাজন্ট ম্যাটার হে খ্রিস্টান, ডাজন্ট ম্যাটার হে বুদ্ধিস্ট। It doesn't depend on that. It depends serial accordingly. That's why follow the rules of business. If this is possible, vote for someone else. এর বাহিরে গিয়ে যদি ভোট দেন, আপনার কপালে খারাপই আছে। যে লোক বলে আমি রাস্তাঘাট করে দেবো, ভোট দিবেন, মনে রাখবেন রাস্তাঘাট ইভেন তো তার কাজ না, এটা এলজিডি গভর্নমেন্ট করবে। তারা যদি এমপি ঠিক থাকলে ওই এলজিডির, ওই ইউনিয়নের থানার এলজিডি অফিস যেটা আছে স্থানীয়, কাজ করতে বাধ্য। দ্যাটস হাউ দ্য ডেভেলপমেন্ট উইল টেক প্লেস। এর বাহিরে ব্যতিক্রমে যদি মনে করেন আপনি মানে আপনার এই কি বলে এটাকে, এই আপনি ডেভেলপমেন্ট করে দিবেন এবং কোনো ব্যক্তি করে দিবেন, এটা হচ্ছে মান্দাত্তার আমলের বুয়া এবং পুরাতন সিস্টেম। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট বলে রাখি, গতকালকে একজন বলেছেন, আমার লাইভে এটা উল্লেখ করি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, গতকালকে আন্তর্জাতিক মানের মাদকাসক্ত মানে অন রেগুলার বেসিস, মানে যার আরেকটা কাজ হলো হস্তমৈথুন করা, মানে যেটাকে আমি মানে বাংলা এটা শুদ্ধ ভাষা বললাম, আপনার আপনার যেটা এই লোক ফ্রান্সে গতকালকে তাকে দাবরানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, পুলিশ টুলিশ ডাকছে, যদিও এটা তার লাভ, কারণ তার অ্যাসাইলামটা গ্রান্ট হবে এখন, এটা ঠিক আছে, যেহেতু বুঝাবে, এটাই তো তারা খুঁজছে। কিন্তু আমরা এগুলো সমর্থন করি না, বিদেশে এগুলা আমরা মনে করি এটা একটা বাজে কাজ আমাদের প্রবাসীদের ভিতরে, কিন্তু এই লোকগুলাই কিন্তু এই সন্ত্রাসটা ছড়িয়ে দিয়েছে বিদেশে, এই যে এরা, এই লোকগুলা, এবং তারা যতই হম্বিতম্বি করুক না কেন, আমি মনে করি যে এত সহজে আর কখনোই ফিরতে পারবে না। এই যে গতকালকে রায় হয়েছে না, সরকার সব মানে চক্ষুশুলকে মানে উল্টে দিয়ে রায় বুঝিয়ে দিয়েছে, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এন্ড শেখ হাসিনা, ইউ murdered our people and you have to take the responsibility, therefore you got to be punished, and that's why the sentence has been awarded. Now এখন তারা বলছে এইটা সেটা কাজ হবে না, কারণ সারা পৃথিবী জেনে গেছে, বললাম না, সারা পৃথিবীতে গতকালকে আমি দেখেছি এটা নিয়ে হেডলাইন হয়েছে, শেখ হাসিনার একজন এক্সিস্টিং প্রধানমন্ত্রী, যার 1.5 বছর আগে প্রধানমন্ত্রী ছিল, তাকে মানে ফাঁসিতে, অর্থাৎ তার ডেথ সেন্টেন্স হয়েছে। তো ইন্টারন্যাশনাল মানে অর্গানাইজেশন যারা আছে, দে ডু নট সাপোর্ট ইট। ওয়াই দে নট সাপোর্ট ইট? বিকজ তারা মনে করে ইট ইজ নট দেয়ার রুলস, রাইট? সো এই জন্য কিন্তু তার শাস্তি মানে তারা যাবজ্জীবন চেয়েছিল, মানে আমাদের দেশের আইনে এটা মৃত্যুদণ্ড, দ্যাটস হোয়াট ইট ইজ। এটা যতই আপনি চেষ্টা করেন না কেন, এটা কোনো কাজ হবে না। এবং একটা মাথায় রাখবেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, আমি যদি বলি এনি মিডল ইস্টার্ন কান্ট্রিজ, no one I mean oppose this judgment. Only যারা প্রতিষ্ঠানগুলো আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউএন, HRC, তারা বলছে কি যে আমরা ডেথ পেনাল্টির মানে অপোজে বসবাস করি, মানে আমরা চাই না ডেথ মৃত্যুদণ্ড, এটা আমরা মানি না, বা এটা আমরা কখনোই সাপোর্ট করি না। দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাহিরে আর কোনো কিছুই নাই। সুতরাং আপনার সাপোর্ট নাই তো কোথাও, আপনি কিভাবে পারবেন? আপনি তো এটা তো চোখের সামনে এগুলো ঘটেছে, এখান থেকে ফেরার কোনো সম্ভাবনা সুযোগ নাই তো আপনাদের। 32 নম্বরে তারা গেছিলেন গতকাল ভাঙতে। আমি আবার বলি, আমি 32 নম্বর ভাঙ্গার বিরোধিতা করি, এখনো করি। এটা ঐতিহাসিক স্থান, আগে করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। কিছু মানুষ ইমোশনাল আছেন, শুধুমাত্র শেখ হাসিনার এই যে মানে ওনার যে বক্তব্য, এর কারণেই মানুষ এই কাজগুলো করতে চায়। আমি এটার কোনো সমর্থন করি না, আগে করি নাই, এখনো করতেছি না। আমি মনে করি এটা একটা historical place or infrastructure, it should be protected. It does have some negative sentiments maybe related to that, but still it is a historical structure. It should not be destroyed or demolished. It should be stay intact, ladies and gentlemen. So আমি এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে। আচ্ছা, রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব দেওয়া সঠিক হবে না। আমি আপনাদেরকে বলি, ধরেন আওয়ামী লীগ এখন ক্ষমতায় আসতে চায়। আচ্ছা, বাংলাদেশের মানুষ, আপনারা যারা 600 মানুষ এই মুহূর্তে লাইনে আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ভারত সব কিছু দিয়ে শেখ হাসিনাকে সাহায্য করে। উনি যদি ক্ষমতা কালকে আসে, উনি কাকে রিপ্রেজেন্ট করবে? বাংলাদেশকে না ভারতকে? ভারতকে। ভারত যা চাইবে তাই ওনাকে দিতে হবে। মনে রাখবেন, সবচেয়ে ডেঞ্জার কি জানেন? শেখ হাসিনা আবার ক্ষমতায় আসা না, এটা মাথায় রাখবেন। সবচেয়ে ডেঞ্জার হলো উনি ভারতের একজন এজেন্ট হিসাবে আসবেন, যেটা আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই, আপনার সন্তানের জন্য, আপনার যে পরিবার জন্য আছে, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুখকর নয়, ভয়ঙ্কর। তারা কখনোই আমাদেরকে রিপ্রেজেন্ট করবে না, কারণ তারা আমাদেরকে দে ডোন্ট লাইক আস, দ্যাটস আ প্রবলেম। আদারওয়াইজ ইউ নো আই মিন, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা বুঝেন না, সবচেয়ে ডেঞ্জার যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে যদি ভারত না হয়ে, ভারত থাকতো না, ওনার সাথে অন্যভাবে কেউ সাপোর্ট করতো বিভিন্নভাবে, আমি বিশ্বাস করি না, আমি বলতাম যে করুক। কিন্তু উনি যে আসবেন, উনি তো আসতে পারবেন না, কিন্তু আসলে উনি এসে কি করবেন আপনি কি কল্পনা করেন? কখনো হিসাব আছে মাথার মধ্যে আছে? এখন যদি নতুন আওয়ামী লীগ কখনো আসে 10-20 বছর 15 বছর পরে ক্ষমতায়, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি মনে করি না যে শেখ হাসিনার মানে আপনারা ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য রিস্কস অফ হার রিটার্নস টু দ্য পলিটিক্স। দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। রিটার্নিং হার ইনটু আওয়ার পলিটিক্স ইজ গোনা বি ডেভাস্টেটিং অর ক্যাটাস্ট্রফিক, লিডিস এন্ড জেন্টলম্যান। ট্রাস্ট মি, এটা আমি আপনাদেরকে আবার বলছি। মুভ অন,
এবং সে ডিসকোয়ালিফাইড টু বি দ্য প্রাইম মিনিস্টার or the head of state or head of Awami League or anything because she's been there for last 45 years, right? 50 years, 45 years. এবং 23 বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, দেশে গুণগত কোনো পরিবর্তন আসে না। এবং এতদিন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি কোনো অবস্থাতেই অ্যাকর্ডিং টু দ্য ইউএস সিস্টেম উনি আর কখনোই প্রধানমন্ত্রী হওয়া উচিত না, উনাকে চলে যাওয়া উচিত আমাদেরকে। এবং আমি প্রধানমন্ত্রীকে বলবো, গতকালকে দেখতে শেখ হাসিনা বলেছেন কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের মানুষ আমাকে চায়, বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। প্লিজ ডোন্ট সে দ্যাট। বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। কে বলেছে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই? বাংলাদেশের মানুষ বলেন কেন, আওয়ামী লীগের মানুষ বলেন, উই অ্যাকসেপ্ট ইট। বলেন আওয়ামী লীগের মানুষ, বাংলাদেশের মানুষটা তো বাংলাদেশের মানুষ কিভাবে মানলো না? বাংলাদেশের মানুষ আপনাকে সব কিছু ধ্বংস করে দেশ থেকে বিতরণ করলো, তারপরে মনে করেন বাংলাদেশের মানুষ মানে নাই? না যদি মানে, এটা বিশ্বাস করেন, আসেন দেশ কাম ব্যাক, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আসেন আপনি যদি মানেন না, এরপরে উঠেই দেখবেন বলবেন জাতি মানবে না, জনগণ মানবে না। আমি রাজনীতিবিদদেরকে এটা বলি আপনাদেরকে, নেভার সে দ্যাট, যে জাতি মানবে না, জনগণ মানবে না, আপনার দলের মানুষ মানবে না, এটা বলেন। আপনি কিভাবে বুঝলেন জাতি মানে না? এই মিথ্যাচার, এই অল ফ্যাশন ব্যর্থ সিস্টেম মানে আর রেটরিক অর পলিটিক্যাল স্টেটমেন্ট, হাউ ফার ইট নিড টু বি স্টপ রাইট নাও। উই আর সিক অফ ইট। জাতি মানবে না, জনগণ মানবে না, কে বলেছে জনগণ মানবে না? শুনেন আমি আপনাকে বলি, আপা শেখ হাসিনা, আমি আপনাকে বলি আপনার উদ্দেশ্যে, we don't need your service anymore. Please try to understand that. We do not need your service. আপনার যে সার্ভিস যেটা দিবেন, we don't need that anymore. No longer required. মানে এটা আর্মির ভাষায় বলি। So please abstain from talking this bullshit, right? We don't need your service anymore. We had enough. We have witnessed, right? Seen your service for last 17 years in a row. We see what kind of changes took place in our country. Nothing changed in terms of institutional reforms or good governance or good rule of law. Nothing changed. Rather destroyed. Institutionally destroyed. Judiciary destroyed. Election Commission destroyed. Electoral process destroyed. Anti-corruption bureau destroyed. Police destroyed. Everything destroyed. Everything destroyed. So আপনার আমি ইংরেজিতে এটা বলি, we don't need your service anymore. No longer required. We don't want your service anymore in regards to Bangladeshi politics. Please stay away. That's what it is from me. আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, কারণ উনি প্রতিদিনই বলে জনগণ মানে না। আপনি কিভাবে বুঝলেন জনগণ মানে না? প্রাইম মিনিস্টার, জনগণ যদি না মানতো তাহলে আপনার একটা বাড়িও নাই, আপনার অফিস আজকে মানে শৌচাগার, টয়লেট। আপনি বলেন, আপনি তাহলে এটা বলেন, এইটাও বলেন যে কিছু মানুষ মানে না। কিছু মানুষ মানলে কি, তাহলে যদি কিছু মানুষ মানে না, তার মানে হচ্ছে আপনার যে মানুষ যারা দে আর পাওয়ারফুল, your group is stronger, come back, return to Bangladesh and shout out to those people, hey, I am here, you guys. দেখবেন তারা কোথায় দৌড়ে মানে পালা ইঁদুরের মতো। আসেন না, যদি মনে হয় যে আপনার পার্টি মানে স্ট্রং, কিছু মানুষ, এর জন্য বলবেন আমার লোক মানে না, অধিকাংশ মানুষ মানে না, বা বেশিরভাগ মানুষ মানে না, এই লেভেলের মানুষ মানে না, জনগণ মানে না, বাংলাদেশের আমি কাজ করতে চাই। প্রাইম মিনিস্টার, আপনার কাজ আমাদের আর দরকার নেই। প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলছি, দরকার নেই। উই হ্যাড এনাফ। আজকে যে বললাম, একটা উদাহরণ দিলাম, এখনও প্রবাসীরা পাসপোর্ট পেতে গেলে টাকা দিতে হয়। 17 বছর ক্ষমতায় ছিলেন। এগুলা কি বিবেচনা এবং এগুলা আলোচনা, সবার আগে এই বিষয়টা আলোচনা হওয়া উচিত। একটা সিস্টেম যিনি ডেভেলপ করতে পারলো না, 17 বছর একটানা ক্ষমতা থেকে 54 বছর স্বাধীনতার, বলে আবার আমি ক্ষমতায় থাকতে চাই, আমি দেশের মানুষের সেবা করতে চাই। আপনার সেবা মাই, মই, ফুফু, চাচি, দাদি, whatever. We don't need your service anymore. It's over. প্লিজ। আর আমাদেরকে মানে ডিস্টার্ব করবেন না। একটা জাতি দাঁড়াক, 54 বছর স্বাধীনতার একটা জাতি ঘুরে দাঁড়াক। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর যদি মনে হয় আপনি যান, দেখেন এই যে লোকগুলাকে প্রপোজ করা হয়েছে, শিরিন শারমিন, তারপরে হচ্ছে সাবরেশন চৌধুরী, ইজ এ ভেরি গুড কানেকশন উইথ ইউনাইটেড স্টেটস US embassy or something like that. So I think he's maybe a transparent guy, right? Or many things. Go and let's see what happens next, right? কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সারা কাজ হবে না, আপনাকে রাখতে হবে, this is not going to happen. আপনাকে পৃথিবীর সবচেয়ে তিক্ত সত্য যেটা শেখ হাসিনা, আপনাকে এটা মেনে নিতে হবে, আপনার দিন শেষ শুধু নয়, আপনার পারিবারিক ডাইনেস্টির দিনও শেষ। That's what happened. New Bangladesh, everything new. Rule of law, a democratic system. You are anti-democrats. Trust me. আপনি anti-democratic systems. আপনি শেখ হাসিনা, আপনি আসলে একজন স্বৈরাচার by gene, to be honest. এটা আমি বলতে বাধ্য হলাম। So stay away. It's over for you. You can try, but you'll be failed. Because এরপরে বলেন আপনি ছাত্রলীগ, কোনো বিশ্ববিদ্যালয়ের জীবনে ছাত্রলীগ দেখবেন না আপনি। কেন জানেন? মানুষ, নতুন প্রজন্ম যারা, এরা জোর করে ক্ষমতা ছিলেন বলে জোর করে ছাত্রলীগ করাইতে, শুধু এরা থাকতে মানে শান্তিমতো থাকার জন্য, আর না হলে পাবেন না আপনার ছাত্রলীগের মতো সংগঠনের কোনো মানুষকে, বুঝছেন? আর আজকে আপনি দেখেছেন এই যে কি নাম তার, এই যে আসাদুজ্জামান খান কামাল, এই লোকের কি দেখেছেন চেহারা? দেখেছেন? এই লোকের চেহারা দেখলে মনে হয় যে আল্লাহ তাকে জীবদ্দশায়
জীবদ্দশায় তাকে খুনের কত বড় জানেন তো, যতটা খুন গুম হয়েছে শেখ হাসিনার পরের যে ব্যক্তি জানতো এগুলোতে জড়িত ছিল, তার নাম হচ্ছে আসাদুজ্জামান খান কামাল। এই লোককে আল্লাহ মানে দুনিয়াতে দেখিয়ে দিচ্ছেন, মানে তাকে এই যে আসলে খুনি তার চেহারার ভিতরে সুস্পষ্টভাবে প্রমাণিত, এটা কখনো লুকাইতে পারবে না। দ্যাটস হোয়াট ইট ইজ।